বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইচ্ছামতি ও অশনির সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা 15টি কিশোর গোয়েন্দা গল্প থেকে নেওয়া আমাদের আজকের গল্প বাক্সের ভেতর। আমাদের আজকের গল্পের প্রধান চরিত্রগুলির মধ্যে রয়েছে পল্লব, কৃষ্ণেন্দু, সুরঞ্জন এবং আমি দীপ এবং সৈকত। তো শুরু করা যাক আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাক্সের ভেতর। কাল বৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা। বিধু, সিধু, নিধু, তিনু, বাদল এবং আরও অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছি। বেলা বেশি নেই। বিধু আমাদের দলের মধ্যে বয়সে বড়। সে হঠাৎ কান খাড়া করে বললে, ওই শোন। আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম, কিন্তু শুনতে বা বুঝতে না পেরে বললাম, কি রে? বিধু আমাদের কথার উত্তর দিলে না, তখনও কান খাড়া করে রয়েছে। আমরাও এবার শুনতে পেয়েছি দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুঁড়ো গুঁড়ো মেঘের আওয়াজ। নিধু তাচ্ছিলের সঙ্গে বললে। বিধু ধমক দিয়ে বলে উঠল, কিছু না মানে? তুই সব বুঝিস না? বৈশাখ মাসে পশ্চিমের দিকে ওরকম মেঘ ডাকার মানে তুই জানিস? ঝড় উঠবে, এখন ও জল নামবে না কাল বৈশাখী অবধি। আমরা সকলে ততক্ষণে বুঝতে পেরেছি ও কি বলছে। কালবৈশাখী ঝড় মানেই আম কুড়োনো। বারুজ্যেদের মাঠের বাগানের চাঁপাতলির আম এই অঞ্চলে বিখ্যাত। মিষ্টি কি এই সময় পাকে। ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমনই। যে আগে গিয়ে পৌঁছতে পারে তারই জয়। কিন্তু তখনও রোদ গাছপালার মাথায় দিব্যি রয়েছে। আমাদের অনেকের মনের সন্দেহ এখনও দূর হয়নি। ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না, তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। ওরই ক্ষীণ সূত্র ধরে পোকার মতো চাঁপাতলির তলায় যাওয়া কি ঠিক হবে? বিধু আমাদের সকল সংশয় দূর করে দিলে। যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে, ঠিক তেমনটাই সে জানিয়ে দিলে যে সে নিজে এক্ষুনি চাঁপাতলির আমতলায় যাচ্ছে। যার ইচ্ছে হবে সে ওর সঙ্গে যেতে পারে। এরপর আর আমাদের সন্দেহ রইল না। আমরা সবাই ওর সঙ্গে চললাম। অল্পক্ষণ পরে প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত বিজ্ঞ। ভীষণ ঝড় উঠল। কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে। বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো। ধুলোতে চারিদিক অন্ধকার হয়ে গেল। একটু পরেই ঠান্ডা হাওয়া বইল। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে পড়তে চড়চড় করে ভীষণ বাদলের বর্জা নামল। বড় বড় আমবাগানের তলাগুলি ততক্ষণে ছেলে মেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে। আম ঝরছে শিলাবৃষ্টির মতো। প্রত্যেক ছেলের হাতে এক এক বোঝা আম। আমরাও যথেষ্ট আম কুড়ালাম। আমের ভারে নুয়ে পড়লাম এক একজন। ভিজতে ভিজতে কেউ অন্য গাছতলায় চলে গেল, কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে। আমি আর বাদল সন্ধ্যের অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছি। পথে কেউ কোথাও নেই। ছোট বড় ডালপালা পড়ে পথ ঢেকে গিয়েছে। পাকা নোনা শুদ্ধ নোনা গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে। কাঁটাওয়ালা শৈবাবলার ডালে পথ ভর্তি। ফুটবার ভয় আমরা ডিঙিয়ে ডিঙিয়ে পথ চলছি আধ অন্ধকারের মধ্যে। এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে হোঁচট খেয়ে পড়ে গেল। হাতে তুলে দেখলাম একটা ছোট্ট টিনের বাক্স, চাবি বন্ধ। এই ধরনের টিনের বাক্সকে পাড়াগাঁও অঞ্চলে বলে ডবল টিনের ক্যাশ বাক্স। টাকা কড়ি রাখে পাড়াগাঁয়, এ আমরা জানি। বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়ল। বললেন, দেখ তো চিনিস
দেখ, এখন কি করবি? তা তো থাকেই, টাকা গয়না আছেই এতে। টিনের বাক্স হাতে আমরা দুজনে সেই অন্ধকারে তেঁতুল তলায় বসে পড়লাম। দুজনে এখন কি করা যায় তাই ঠিক করতে হবে এখানে বসে। আম যে প্রিয় বস্তু, এত কষ্ট করে জল ঝড় অগ্রাহ্য করে যা কুড়িয়ে এনেছি, তাও একপাশে অনাদৃত অবস্থায় পড়েই রইল থলেতে বা দড়ির বোনা গেঁজেতে। বাদল বললে, তা তো বটেই, কে জানবে আর। বাক্স তো তালা বন্ধ। ঝড়ে ঝাপটা আবার এলো। আমরা তেঁতুল গাছে গুড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম। তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে, কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছে। অন্যদিনে আমাদের দুজনেরই সাধ্য ছিল না এই সময় এই গাছতলায় বসে থাকি। বাদল বললে, আমার মাথায় কিছু আসছে না রে। না, তালা ভাঙিস না, ভাঙলেই তো গেল। অন্যায় কাজ হয়, তালা ভাঙলে ভেবে দেখ, কোনো গরিব লোকের হয়তো আজ তার কি কষ্ট হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, তাকে ফিরিয়ে দেবো বাক্সটা। বাদল ভেবে বললে, দেবো ভাবছি। চল, সে মদলও বার করতে হবে, অধর্ম করা হবে না। এক মুহূর্তে দুজনের মনই বদলে গেল। দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। বাক্স ফেরত দেওয়ার কথা মনে আসতেই আমাদের অদ্ভুত পরিবর্তন হলো। বাক্স নিয়ে জল ঝড়ে ভিজে সন্ধ্যের পর অন্ধকারে বাড়ি চলে এলাম। বাদলদের বাড়ির বিচুলি গাদায় লুকিয়ে রাখা হলো বাক্সটা। তারপর আমাদের দলের এক গুপ্ত মিটিং বসলো বাদলদের ভাঙা নাট মন্দিরের কোণে। বর্ষার দিন, আকাশ মেঘাচ্ছন্ন, ঠান্ডা হাওয়া বইছে। জ্যৈষ্ঠ মাসের প্রথম সেই কাল বৈশাখীর ঝড় বৃষ্টির পরে বাদলা নেমে গিয়েছে। একটা চাপা গাছের ফোটা চাপা ফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছে। ব্যাঙ ডাকছে নরহরি পৌষ্টমের ডোবায়। আমাদের দলের সর্দার বিধুর নির্দেশ মতো এই মিটিং বসেছিল। বাক্স ফেরত দিতেই হবে, এ আমাদের প্রথম ও শেষ প্রস্তাব। মিটিংয়ে সেই প্রস্তাব পেশ করার আগেই মনে মনে আমরা সবাই সেটি মেনেই নিয়েছিলাম। বিধুকে জিজ্ঞেস করা হলো বাক্স ফেরত দেওয়া সম্বন্ধে আমরা সকলে একমত। অতএব এখন উপায় ঠাউরাতে হবে বাক্সের মালিককে খুঁজে বার করবার। কারো মাথায় কিছু আসে না, এই নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো। যে কেউ এসে বলতে পারে বাক্স আমার, কি করে আমরা প্রকৃত মালিককে খুঁজে বার করব? মস্ত বড় কথা, কোনো মীমাংসাই হয় না। অবশেষে বিধু ভেবে বললেন, একটা মতলব বার করেছি বুঝলি, ওই ঘুড়ির মাপে কাগজটা কেটে নিয়ে দেখি। বিধুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই। 2-3খানা কাগজ ওই মাপে কেটে ওর সামনে হাজির করা হলো। বিধু বললেন, বাদল বলল, লেখ, বড় বড় করে, বড় হাতের লেখার মতো। বুঝলি, আমি বলে দিচ্ছি, আমরা একটি বাক্স কুড়িয়ে পেয়েছি। যার বাক্স তিনি রায়বাড়িতে খোঁজ করুন। ইতি বিধু সিধু নিধু তিনু। আমি আর বাদল আপত্তি করে বললাম, বারে, আমরা কুড়িয়ে পেলাম আর আমাদের নাম থাকবে না বুঝি? আমাদের ভালো নাম লেখো। বিধু বললেন, লিখে দাও, ভালোই তো, সবারই ভালো নাম লেখো ওখানে। 3খানা কাগজ লিখে নদীর ধারের রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে বেলের আঠা দিয়ে মেরে দেওয়া হলো। 2-3 দিন কেটে গেল, কেউ এলো না। 3 দিন পরে একজন কালো মতো রোগালো আমাদের চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়ালো। আমি তখন সেখানে বসে পড়ছি। বললাম, কি চাও? বাবু, ঈদের পেছন কার নাম? আমার নাম? কেন, কি চাই? একটা বাক্স আপনারা কুড়িয়ে পেয়েছেন। আমার নামে বিকৃত উচ্চারণ করাতে আমি তখনই চটে গিয়েছি। বিরক্তিভাবে বললাম, কী রকম বাক্স? কাঠের বাক্স। না, যাও। বাবু, কাঠের নয়, টিনের বাক্স। কী রঙের টিন? কালো। না, যাও। লোকটা অপ্রতিভভাবে চলে গেল। বিধুকে খবরটা দিতে সে বললে, ওর নয় রে, লোভে পড়ে এসেছে, ওর মতো কত লোক আসবে। আবার 3-4 দিন কেটে গেল।
বিধুর কাছে একজন লোক এলো, তারপরে তারও বর্ণনা মিলল না। বিধু তাকে বিদায় দিলে পত্রপাঠ। যাবার সময় সেই নাকি শাঁসিয়ে গেল, চৌকিদারকে বলবে, দেখে নেবে আমাদের, ইত্যাদি ইত্যাদি। আর কোনো লোক আসে না। বর্ষা পড়ে গেল ভীষণ। সেবার আমাদের নদীতে এলো বন্যা। বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে। দু একটা গরুও আমরা দেখলাম ভেসে যেতে। অম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল। নদীর চরে ওদের ছোট ছোট ঘরবাড়ি সেবারও দেখে এসেছি। কী চমৎকার পটলের আবাদ, কুমড়োর ক্ষেত, লাউ কুমড়োর মাচা ওদের চরে। 2 পয়সা আয়ত পেত তরকারি বেচে। কোথায় রইল তাদের পটল কুমড়ার আবাদ, কোথায় গেল তাদের বাড়িঘর। আমাদের ঘাটের সামনে দিয়ে কত খড়ের চালাঘর ভেসে যেতে দেখলাম। সবাই বলতে লাগলো, অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছে। একদিন বিকেলে আমাদের চণ্ডী মণ্ডপে একটা লোক এলো। বাবা বসে হাত বাক্স সামনে নিয়ে জমাজমির হিসেব দেখছেন। গ্রামের ভাদুই কুমোর কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছে। আরও 2-1 জন প্রজাপত্তর এসেছে খাজনা দিতে। আমরা 2 ভাই বাবার কড়া শাসনে বইয়ের পাতা উল্টাচ্ছি। এমন সময় একটা লোক এসে বললেন, দন্তবোধ হয় ঠাকুরমশাই। বাবা বললেন, কল্যাণ হোক। তা কোথা থেকে আসা হচ্ছে? আগে অম্বরপুর থেকে। আমরা কাপালি। বসো। কি মনে করে এসেছো? না, তামাক খাও, সাজো। লোকটা তামাক সেজে খেতে লাগলো। সে এসেছে এই গাঁয়ে চাকরির খোঁজে। বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিষ খোলার গোয়ালাদের চালাঘরে সপরিবারে আশ্রয় নিয়েছে। এই বর্ষায় না আছে কাপড়, না আছে ভাত। দুয়ারি ধান ধার দিয়েছিল গোয়ালারা দয়া করে, সেও এবার ফুরিয়ে এলো। চাকরি না করলে স্ত্রী পুত্র না খেয়ে মরবে। বাবা বললেন, আজ এখানে 2টি ডাল ভাত খেও। লোকটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তা খাবো। দুরবস্থা যখন শুরু হয় ঠাকুরমশাই, এই গত জ্যৈষ্ঠী মাসে নির্বিষখোলার হাট থেকে পটল বেচে ফিরছি। ছোট মেয়েটার বিয়ে দেব বলে গহনা গড়িয়ে আসছিলাম। প্রায় 250 টাকার গহনা আর পটল বেচা নগদ টাকা 50টি। একটা টিনের বাক্সের ভেতর ছিল। সেটা যে হাটের থেকে ফিরবার পথে গরুর গাড়ি থেকে কোথায় পড়ে গেল তার আর খোঁজই হলো না। সেই হলো শুরু। আর তারপর এলো এই বন্যা। বাবা বললেন, বলো কি, অতগুলো টাকা গহনা হারালে? অদেষ্ট, একেই বলে বাবু অদেষ্ট। আজ সেগুলো হাতে থাকলে। আমি কান খাড়া করে শুনেছিলাম। বললাম, কি রঙের বাক্স বললেন? সবুজ টিনের। বাবা আমাদের বাক্সের ব্যাপার সম্পর্কে কিছুই জানেন না। আমায় ধমক দিয়ে বললেন, তুমি পড়ো না, তোমার সে খোঁজের কি দরকার? কিন্তু আমি ততক্ষণে বইপত্র ফেলে উঠে পড়েছি। একেবারে এক ছুটে বিধুর বাড়ি গিয়ে হাজির। বিধু আমার কথা শুনে বলল, দাঁড়া, আগে সিধু আর টিনুকেও নিয়ে আসি, ওরাও সাক্ষী থাকবে কি না। বিধুর খুব বুদ্ধি আমাদের মধ্যে। ও বড় হলে উকিল হবে, সবাই বলতো। আধ ঘন্টার মধ্যে আমাদের চণ্ডী মণ্ডপের সামনে বেশ একটা ছোটোখাটো ভিড় জমে গেল। বাক্স ফেরত পেয়ে সে লোকটা যেন কেমন হকচকিয়ে গেল। চোখ দিয়ে জল পড়তে লাগলো। কেবল আমাদের মুখের দিকে চায় আর বলে, ঠাকুরমশাই, আপনারা মানুষ না দেবতা? গরিবের ওপর এত দয়া আপনাদের? বিধু অত সহজে ভুলবার পাত্র নয়। সে বললে, দেখে নাও মাল সব ঠিক আছে কিনা, আর এই কাকাবাবুর সামনে আমাদের একটা রসিদ লিখে দাও, বুঝলে? কাকাবাবু, আপনি একটু কাগজ দিন না ওকে। লিখতে জানো তো? না, ও উকিলে হবে হয়ে আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপার দেখে যে তার মুখ দিয়ে একটি কথাও বেরোলো না।